নমস্কার সবাইকে। তো আজকে আমরা মদনমোহন তর্কালঙ্কারকে নিয়ে সেই প্রথম ভিডিওটাতে তোমাদের অনেক সাপোর্ট এবং অনেকেই আমাকে কমেন্টস করেছো যে হ্যাঁ আমরা আরেকটু গল্পটা শুনতে চাই বা জানতে চাই, বা অনেকে লিখেছো ভালো লেগেছে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করছি। তো আজকে আমরা একটু গল্পটা এগিয়ে নিয়ে যাই, কারণ বেশ অনেক দিন আমি একটু মজার রিলস বানিয়েছি। তো এবার একটু আবার ফিরে আসা যাক আমাদের সাহিত্য, আমাদের কালচার, আমাদের মহাপুরুষদের গল্পে। তো তোমরা যদি এইভাবে কমেন্টস করতে থাকো তো আমি এরকম সমস্ত যত মহাপুরুষ আছেন তাদের ছোটবেলা, তাদের ভালোবাসা, তাদের বেড়ে ওঠা, এই গল্পগুলো আমি তোমাদের বলতে পারি। এবার যেটা বিষয় হচ্ছে, গল্পটা শুরু হচ্ছে 1829 সালের এক শীতের সকাল থেকে। দুটি ছোট ছোট ছেলে, একজন 10 বছর আর একজন হচ্ছে খুব বেশি হলে হয়তো 12 বছর, দুটি ছোট ছোট ছেলে কলকাতা সংস্কৃত কলেজে এসে ভর্তি হন। এবং তারা যথেষ্ট গরিব ঘরের হওয়ার সত্ত্বেও তারা যে বৃত্তি পেয়ে ভর্তি হয়েছিলেন, তো তার জন্য তাদের সমস্ত কলেজের খরচা সব কিছুই বৃত্তির পয়সায় আর কি, বৃত্তির টাকাতে চলছিল। কিন্তু মজার ব্যাপার যেটা ছিল, মদনমোহন তর্কালঙ্কার মহাশয় এবং বিদ্যাসাগর মহাশয়ের মধ্যে একটা তুমুল কম্পিটিশনের ব্যাপার ছিল। দুজনের মধ্যে লেখাপড়া নিয়ে পরস্পরের মধ্যে একটা তীব্র প্রতিযোগিতা চলত। এবং এই তীব্র প্রতিযোগিতার মধ্যে সব থেকে বড় জিনিস যেটা ছিল, বিদ্যাসাগর মহাশয়ের সবসময় মনে হতো যে মদন যেটা পারছে সেটা আমি কেন পারছি না। একই ট্যালেন্ট, দুজনের একই ট্যালেন্ট, একই সব কিছু থাকা সত্ত্বেও মদন যেটা পাচ্ছে সেটা যেন ঈশ্বরচন্দ্র মহাশয়ের মনে হতো যে আমি সেই জায়গা অবধি পৌঁছতে পারছি না। তো এটা আমাদের ছোটোবেলাতেও হয়তো হতো যে একই পড়াশোনা করছি, একই সব কিছু করছি, বন্ধু হয়তো আমার থেকে বেশি নাম্বার পাচ্ছে। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে তখন দুজনেরই বয়স হচ্ছে খুবই বালক, তারা একজন 10, একজন 12 বছর বয়স। এবার যেটা হচ্ছে যে এই দুজন একসাথে একই ক্লাসে পড়েছিল, কারণ তখনকার দিনে হতো তোমার যদি মেধা থাকে তোমার বয়সটা ম্যাটার করতো না। এখন যেমন একটা নির্দিষ্ট বয়স না হলে আমরা একটা নির্দিষ্ট যোগ্যতায় হয়তো পৌঁছাতে পারি না, কিন্তু তখন সেই সমস্যাটা ছিল না। মদনমোহন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে খুবই ভালোবাসতেন, খুবই স্নেহ করতেন, এবং বন্ধু হিসাবে সারা কলকাতায় তার একটি বন্ধু ছিল, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। এবার সব থেকে অদ্ভুত জিনিস যেটা ছিল, মদনমোহন মহাশয়ের একটা মিষ্টি হাসি, তার সারলতা, তার সংস্কৃত ভাষার ওপর রসভাব, এই সব কিছুর জন্য তিনি ধীরে ধীরে সংস্কৃত কলেজে মুখ চেনা হয়ে উঠতে শুরু করলেন। অধ্যাপকদের কাছে, তার জুনিয়র যারা স্টুডেন্ট তাদের কাছে, তার সমবয়সীদের কাছে, বা তার থেকে উঁচু ক্লাসে যারা পড়াশোনা করছেন, যারা শিক্ষা নিচ্ছেন তাদের কাছে মদনমোহন আস্তে আস্তে সংস্কৃত ভাষাটাকে এমনভাবে আয়ত্ত করে ফেললেন, এবং সংস্কৃত ভাষার প্রতি তার নিজের মনোভাব, তার নিজের রস, কথাটা এইভাবেই এই বইতে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে একটা ভাষাকে ঠিক কতটা ভালোবেসে কতটা সুন্দর করে প্রকাশ করা যায় সেটাকেই আর কি এখানে রস বলে প্রকাশ করা হয়েছে। সংস্কৃত ভাষাটাকে তিনি এক অদ্ভুতভাবে প্রকাশ করেছিলেন। পুঁথিগত বিদ্যার বাইরে এসেও যে সংস্কৃত ভাষাটাকে ভালোবাসা যায়, সংস্কৃত ভাষাকে নিয়ে কবিতা লেখা যায়, সংস্কৃত ভাষাকে নিয়ে সুন্দর প্রবন্ধ লেখা যায়, এই সবই কিন্তু মদনমোহন মহাশয় করেছিলেন, এবং সবই তার নিজস্ব যোগ্যতা, নিজস্ব ট্যালেন্ট থেকেই হয়েছিল। আর আরেকটা যেটা আজকে একটুখানি আলোচনা করি, বিদ্যাসাগর মহাশয় অপোজিটে ছিলেন হচ্ছে তিনি সাহিত্য ব্যাপারটাকে ছেড়ে, বা তার ওই কাব্যিক ব্যাপারটাকে ছেড়ে তিনি সম্পূর্ণভাবে মনোযোগ প্রদান করতেন হচ্ছে ব্যাকরণের উপর, যেটা আমরা পরবর্তীকালেও দেখেছি যে বর্ণপরিচয়তে যে আমরা ব্যাকরণ শিখেছি সেটাও তার হাত ধরে, সে বিষয়ে আমাদের কোনো দ্বিধা নেই। কিন্তু উনি মদনমোহন মহাশয়ের এই কাব্যিক সত্তা, কাব্যিক ভাব, এবং এই তার কাব্যিক ভাবের জন্য যে তিনি ধীরে ধীরে সংস্কৃত কলেজে ফেমাস হতে শুরু করলেন, বিদ্যাসাগর মহাশয় সেই জিনিসটা থেকে
ঠিক নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না। তিনি বিশ্বাস করতেন না বা তিনি ভালোবাসতেন না এটা যে মদন মোহন তর্কালঙ্কার মহাশয় একটা ভাষাকে নিজের ভাব, নিজের ভালোবাসা দিয়ে যেভাবে প্রকাশ করছেন সেই জিনিসটা তিনি পছন্দ করতেন না, কারণ তিনি ব্যাকরণের বাইরে গিয়ে কিছু করা সেভাবে অতটা পছন্দ করতেন না। তিনি একই ক্লাসে 3 বছর পড়েছিলেন মদন মোহনের সাথে। এবার তার পরবর্তীকালে এখন তারা সাহিত্যর ক্লাসে ওঠে এবং সাহিত্য ক্লাসে ওঠার পর আরও সব থেকে অদ্ভুত জিনিস যেটা শুরু হয়, দুই বন্ধুর মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে। তার কারণ হচ্ছে সংস্কৃত ভাষা তখন অনর্গল ঝরে পড়ছে মদন মোহন মহাশয়ের কলম দিয়ে। তিনি একে একে কবিতা লিখছেন, একে একে কাব্য লিখছেন, সবই যেন আস্তে আস্তে খুবই ফেমাস হতে শুরু করলো সংস্কৃত কলেজের অধ্যাপকদের কাছে। কিছু অধ্যাপক ছিলেন যারা মদন মোহন মহাশয়কে মানে আপ্রাণ ভালোবাসতেন। তারা নিজেরা অধ্যাপক হওয়া সত্ত্বেও তারা ভাবতে পারতেন না যে এই বয়সের একটি ছেলে একটা সংস্কৃত ভাষাকে এইভাবে অনর্গল বলতে পারবে এবং অনর্গল সেই ভাষা নিয়ে কাব্য রচনা করবে, প্রবন্ধ লিখবে। তারা এইগুলো আর কি ভাবতেই পারতেন না। আর যার জন্য মদন মোহন ধীরে ধীরে সমগ্র সংস্কৃত কলেজে এক বিশুদ্ধ কবি হিসাবে পরিচিত হতে শুরু করেন। তাকে রীতিমতো অধ্যাপকরাও মানে কি বলবো, বিশুদ্ধ কবি বলেই ডাকতেন। তাকেও অধ্যাপকরা বিশুদ্ধ কবি বলেই ডাকতেন। এইভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে যেতে মদন মোহন মহাশয় এবং বিদ্যাসাগর মহাশয়ের মধ্যে একটা অদ্ভুত পার্থক্য সৃষ্টি হতে শুরু করলো। তো তৎকালীন এইভাবে চলতে চলতে তখনকার সংস্কৃত কলেজে একজন অধ্যাপক ছিলেন, অধ্যাপক প্রেমচাঁদ বলে। তিনি নিজেকে মদনের মধ্যে দিয়ে যেন প্রকাশ করতে পারলেন। মানে তিনি নিজেকে ভাবতেন যে তিনিও এরকম কিছু লিখবেন সংস্কৃত নিয়ে, বা তিনিও কিছু এরকম সংস্কৃত নিয়ে ভাববেন, বাট সেটা তার করে ওঠা হয়নি। কিন্তু যখন মদন মোহন মহাশয় এগুলো ধীরে ধীরে করতে শুরু করলেন, সেই সময় তিনি যেন নিজেকে মদন মোহনের মধ্যে খুঁজে পেলেন। তো তার জন্য আস্তে আস্তে অধ্যাপক মহলে মদন মোহন মহাশয় মানে একটা উজ্জ্বল তারা বা উজ্জ্বল নক্ষত্রের মতো হতে শুরু করলো। এবং সেখানেই ধীরে 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 বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে একটা অদ্ভুত পার্থক্য, অদ্ভুত দূরত্ব তৈরি হতে শুরু করলো। কারণ তিনি মদন মোহনের এই ভাষাকে, মানে সংস্কৃত ভাষাকে মদন মোহন মহাশয় যেভাবে প্রকাশ করছিলেন বা যেভাবে লিখছিলেন, সেটা কেন জানি না বিদ্যাসাগর মহাশয়ের ঠিক পছন্দ হয়নি। তিনি শাস্ত্রকে শাস্ত্রভাবেই দেখতে ভালোবাসতেন এবং ব্যাকরণকে ব্যাকরণের মতো করেই প্রকাশ করতে ভালোবাসতেন। ঠিক আছে, তো মানে একটা ভাষাকে নিজের মতো করে প্রকাশ করা বা নিজের স্রোতে চালিয়ে নিয়ে যাওয়া, এই জিনিসটার মানে প্রবল বিরোধী ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। এইবার আস্তে আস্তে কি হলো, একবার এইভাবে আস্তে আস্তে তারা এগিয়ে চলতে থাকলেন। এবার হলো 1840 সালে একজন অধ্যাপক মারা গেলেন, তিনি হচ্ছেন নিমাই চন্দ্র, যার ন্যায়শাস্ত্র পড়াতে মানে উজ্জ্বল মেধার দরকার ছিল। এবং সেই ন্যায়শাস্ত্র পড়াতে যিনি এলেন, তিনি ছিলেন একজন বাঙালি শিক্ষক, বাঙালি অধ্যাপক জ্ঞান নারায়ণ। এবার তিনি হচ্ছেন তিনি সংস্কৃত কলেজে 30-35 বছরের মতো অধ্যাপনা করলেন। কিন্তু তিনি যখন নতুন এলেন সংস্কৃত কলেজে, তিনিও কিন্তু এসে মদন মোহন মহাশয়ের লেখার প্রেমে পড়ে গেলেন। তার কাব্য, তার প্রবন্ধ সেই শিক্ষককেও আস্তে আস্তে মদন মোহনের প্রতি আকৃষ্ট করতে শুরু করলো। অথচ ন্যায়শাস্ত্রের অধ্যাপক জ্ঞান নারায়ণ যে মদন মোহনের প্রতি আস্তে আস্তে আকৃষ্ট হতে শুরু করলেন, এবং সেই জিনিসটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ঠিক নিতে পারলেন না। এবং চারিধারে মুখে মুখে মদনের নাম উচ্চারিত হতে থাকলো। প্রথম 1872 সালে মদন মোহন মহাশয়ের লেখা পত্রিকায় ছাপানো হয়, যার নাম ছিল হচ্ছে সুলভ সমাচার। ঠিক আছে, এই সুলভ সমাচার যখন পত্রিকায় ছাপানো হয়, তখনও বিদ্যাসাগর মহাশয়ের বন্ধুত্ব কিন্তু নষ্ট হয়নি, কিন্তু মনের মধ্যে একটা খচখচানি, একটা তীব্র অভিযোগ,
একটা থেকেই গিয়েছিল এবং তিনি বহুবারই ভেবেছিলেন যে তিনি মদনকে বলবেন, মদন যে ভাষাটাকে এইভাবে তুমি বিকৃত করো না, কিন্তু না, এটা কিন্তু বিকৃত নয়, তিনি ভাষাটাকে ভালোবেসে তার মতো করে প্রকাশ করার চেষ্টা করেছিলেন। তো আজকে এইটুকুই থাক। এরপর আমরা বলবো যে মদনমোহন মহাশয়ের কৃষ্ণনগর কলেজে অধ্যাপক হওয়া এবং পরবর্তীকালে আবারও কলকাতা সংস্কৃত কলেজে অধ্যাপনা করতে আসা, এবং লাস্ট যখন উনি কলকাতা সংস্কৃত কলেজে অধ্যাপনা করতে আসেন, সেই সময় থেকেই কিন্তু দুই বন্ধুর মধ্যে আস্তে আস্তে বিভেদ তৈরি হতে থাকে এবং সেই বিভেদটা আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানাবো। আজকে এইটুকুই।